এমন একটা সময় বাস করি যে এখন বিএনপির কোন নেত্রীকে নিয়ে প্রোগ্রাম, সেটা আসতে আমাদের নাগরিক সমাজের অনেকের মধ্যে অনেক দ্বিধা কাজ করে। আমার মনে আছে এখানে ফখরুল ভাই আছেন, যখন বেগম খালেদা জিয়া ছিলেন 2018 সনের আগে, তখন যখন ডিপ্লোমেটদের জন্য পার্টি করা হতো, ইফতার পার্টি, সেখানে আমাদের সুশীল সমাজের অনেকেই আসতেন, যাদের কেউ কেউ আওয়ামী লীগের সাথে খুব ঘনিষ্ঠ বলে মনে করেন, ওনারাও আসতেন। যাদের কোনো কথা বলা মাত্র বড় বড় পত্রিকায় ফার্স্ট পেজে হেডিং হয়, তাদের অনেকেই এসেছেন। তখন নাম নিচ্ছে, আমার ঘনিষ্ঠ অনেকে আছেন। আমি এবারে লক্ষ্য করলাম, এবার যখন বিএনপির দুঃসময়, যখন 2024 সনের একতরফা একটা ভুয়া নির্বাচনের পরে যখন বিপর্যস্ত অবস্থায় বিএনপি ইফতার পার্টির আয়োজন করলো, এবার কারো আশা সাহসী হয় নাই। এমনকি আমাদের সুশীল সমাজের একজন অল্প ঘনিষ্ঠ, উনি দেখলাম জাতীয় পার্টির ইফতার পার্টির প্রোগ্রামে গেছেন, কিন্তু বিএনপির প্রোগ্রামে আসেন। আমি কিন্তু আজকে এই প্রোগ্রামে আমি কিন্তু চাকরি করি, এখন আমি চাকরি করি, আমার বাচ্চারা আছে, কিন্তু আমি প্রোগ্রামটাতে যাবো। এই যে সবাই ভয় পায়, শুধুমাত্র এই জন্য এসেছে একটা কারণ, যে আমাদের এই সুবিধাবাদিতা রাজনীতিবিদদের মধ্যেও আছে, আমাদের নাগরিক সমাজের মধ্যেও আছে। এটা আমাদেরকে ত্যাগ করতে হবে। এটা বলার জন্য এখানে এসেছি। সবাই ভয় পায় দেখে, সবাই কেউ ভয় পায় না, এটা দেখাতে এসেছি। সেকেন্ড যে কারণে এসেছি সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধাবোধ। আমি কোনোদিন বিএনপির কোনো কিছুর সাথে ইনভলভ ছিলাম না। বিএনপি 2 বার ক্ষমতায় ছিল। আমাদের জমিরুদ্দিন সরকার আঙ্কেল আছেন, ওনার ছেলে আমার স্টুডেন্ট ছিল। আমাকে কোনোদিন কেউ বলতে পারবে না বিএনপির 2 বার ক্ষমতাকালে কোনোদিন বিএনপির কোনো মিনিস্টারের সাথে আমি দেখা করেছি, নেভার। তারা প্রত্যেকে পার্সোনালি আমার প্রচন্ড ক্লোজ ছিলেন। বিকজ আমি সাংবাদিক ছিলাম। আব্দুল্লাহ শিকদার ভাই জানেন, মান্নান ভুইয়া, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সালাম তালুকদার, ওনারা আমার এত ক্লোজ ছিলেন। মান্নান ভুইয়া গাড়ি ছিল, উনি গাড়িতে করে আমাকে শাহবাগ নামিয়ে দিতেন মাঝে মাঝে যখন সাংবাদিকতা করতাম। তো আমি কিন্তু কোনোদিন কখনো, বিএনপি 2 টার্মে ক্ষমতায় ছিল, কোনোদিন কোনো মিনিস্টারের অফিসে বাসায় কোনোদিন কখনো যাইনি। কিন্তু আমি আজকে প্রোগ্রামে এসেছি, সেটা হচ্ছে আমার বেগম জিয়ার প্রতি ব্যক্তিগত শ্রদ্ধাবোধ। এটার মধ্যে কোনো ভান ভনিতা নাই। আপনারা দেখেছেন, আমি টেলিভিশনে সবসময় বলি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমার শ্রদ্ধাবোধ, বেগম জিয়ার প্রতি আমার শ্রদ্ধাবোধ। আমার এই শ্রদ্ধাবোধের জন্ম কোনো সুবিধাবাদের কারণে না। আমরা যখন ছাত্র ছিলাম, প্রচন্ড ভাবে চাইতাম এরশাদের পতন হোক। তখন আমরা 2 নেত্রীকে পাশাপাশি রেখেছিলাম। একজন যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান বলে কয়েকদিন পরে নির্বাচনে গেছেন, আরেকজন সংসদে একা বাইরে থেকেছেন। তখন কিন্তু জামাতও গেছে ইলেকশনে, 86 এর, আপনাদের বলা উচিত না। 86 এর জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সবাই ইলেকশনে গেছে। তখন বেগম জিয়া যখন 88 এর দিকে আন্দোলনটা একদম পড়ে যায়, আমি তখন বিচিত্রা রিপোর্টার, 88, 89, তখন ওনারা কর্মসূচি করতেন, যে বিমান অফিস ঘেরাও কর্মসূচি, মতিঝিল কেন্দ্রিক অনেক কর্মসূচি থাকতো। আমি জানি না, আমার তো খোকন ভাই, মিলন ভাই আপনারা তখন উপস্থিত থাকতেন, আপনারা জানেন, আলম ভাই আছেন। তুমি দেখতাম পুলিশ ধাওয়া করতো, উনি বিচিত্রা অফিসে চলে আসতেন। অল্প কিছু লোক, তো আমার কাছে মনে হতো সবাই আপোষ করে ফেলেছে জিয়া এরশাদের সাথে, উনি একা একা করে কি পারবেন? মানে একটু মায়াই লাগতো আসলে। খুব ঘর্মাক্ত অবস্থায় ছুটে পুলিশের তারা খেয়ে এখানে আসতেন, তারপর আবার কর্মসূচি দিতেন, আবার সবাই সব আন্দোলন বন্ধ করে দিচ্ছে, উনি একা করতেন। তো উনার এই ত্যাগ, উনার এই ঝেয় প্রতিজ্ঞা, উনার গণতন্ত্রের জন্য স্যাক্রিফাইস, এগুলি দেখে উনার প্রতি শ্রদ্ধাবোধ হয়েছে, অন্য কোনো কারণে না। এবং আপনারা কিন্তু লক্ষ্য করে দেখবেন, আমি জানি না আপনারা লক্ষ্য করেছেন কিনা, 90 এর গণঅভ্যুত্থানের পর 3টা দলের ছাত্র নেতা বিএনপিতে জয়েন করে। একটা হচ্ছে আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি, আওয়ামী লীগের হাবিব ভাই আছেন তো, আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি। একটা হচ্ছে ছাত্র মৈত্রীর সভাপতি, স্বপন ভাই আছেন, ছাত্র মৈত্রী। আর হচ্ছে ছাত্র ইউনিয়নের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু। আপনি চিন্তা করে দেখেন, সিপিবির ছাত্র সংগঠন, আওয়ামী লীগের ছাত্র সংগঠন, রাশেদ খান মেননের দলের ছাত্র সংগঠন, তাদের সভাপতিরা বিএনপিতে জয়েন করেছিল। কেন করেছিল? তারা পাশাপাশি 2টা নেত্রীকে দেখেছিল। তা আমাদের এই শ্রদ্ধাবোধটা ওখান থেকে এসছে, এবং উনাকে পদে পদে উনার স্যাক্রিফাইস দেখেছি। আমি সাংবাদিকতার থেকে দূরে সরে গেলেও সব সারা জীবন লেখালেখি করেছি, টেলিভিশনে টক শোতে গিয়েছি, সবকিছু খুব ক্লোজলি ফলো করেছি। আমার কাছে মনে হয় উনি এত দেশপ্রেমী, এত ভালোবাসেন দেশকে,
এটা আমাকে অভিভূত করে দেয়। আপনারা সবসময় ওনাকে বলেন উনি আপসী নেত্রী, অবশ্যই উনি আপসী নেত্রী। উনি অশুভ শক্তির বিরুদ্ধে, অশুভ চিন্তার বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যখন কিছু হয় তখন উনি আপসী নেত্রী। কিন্তু দেশের কল্যাণে উনি কিন্তু সমঝোতা করেছেন, নিজের অবস্থান ত্যাগ করে। আপনাদের দুইটা উদাহরণ দেখাই। যখন সংসদীয় সরকার প্রতিষ্ঠার আন্দোলন হলো, উনি যখন মনে করেছেন আচ্ছা ঠিক আছে সবাই চাচ্ছে, উনি আপোষ করেছেন। যখন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আন্দোলন হলো, ওনারাও একটা খুব বিতর্কিত নির্বাচন করেছিলেন, কিন্তু এই সরকারের মতো জনগণকে মেরে কেটে গায়েবী মামলা দিয়ে বিভিন্ন বাহিনীকে ইউজ করে ক্ষমতায় থাকার চেষ্টা করেনি। তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে ওনারাই প্রতিষ্ঠা করে গেছেন। দেশের স্বার্থে এই ফ্লেক্সিবিলিটি আমরা অন্য অনেকের মধ্যে দেখি না। আমরা তাদেরকে আপোষী দেখি নিজের স্বার্থের প্রশ্নে, নিজের পরিবারের স্বার্থের প্রশ্নে, নিজের দলের স্বার্থের প্রশ্নে। আর সমঝোতা করতে দেখি দেশের স্বার্থের প্রশ্নে, অন্য দেশের কাছে নিজের স্বার্থ বিকিয়ে দেওয়ার ক্ষেত্রে। বেগম জি এখানে একটা অনেক বড় এক্সেপশন ছিলেন। এই দুইটা জিনিস আমাকে সবসময় মনে হচ্ছে আমি এই প্রোগ্রামটাতে যাবো, যেন খুলে না দিই, প্রোগ্রামটাতে এসেছি। আমি বইটা দেখেছি, বইটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি এটা ইংরেজি যখন হয়েছিল এখানে পাবলিকেশন ছিলাম, ওখানে সেখানে আমি অল্প কিছুক্ষণ বক্তব্য রেখেছিলাম। পরে আমি দেখলাম একটা প্রায় 20 লক্ষ লোক দেখেছি একটা ক্লিপসে। মানে কত লোক, এটা আমার কথার জন্য আমি তো অনেক কিছুই বলি, 20 লক্ষ লোক তো দেখে নেন। উনাকে নিয়ে বলেছি ওটা কেন দেখেছে, ওনার জন্য দেখেছে। তো তারপর আমি বাংলা অনুবাদটা দেখলাম। আমি বইটা নিয়ে আলোচনা করবো না, সেখানে বইটা প্রসঙ্গে আমি অনেক কিছু বলেছিলাম। তবে আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনাদের সবার মাহফুজুল্লাহ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, বাংলাদেশের মানুষের কৃতজ্ঞ থাকা উচিত। বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে এর চেয়ে বেটার কোনো জীবনী গ্রন্থ লেখা হয় নাই। আপনারা খেয়াল করে দেখবেন এই বই যে গ্রন্থপঞ্জি আছে সেটা মাত্র 2 পৃষ্ঠার। কারণ বেগম জিয়ার উপর অনেক বই লেখা হয় নাই, অনেক ফিচার লেখা হয় নাই, ঠিক আছে। যখন ইংরেজি অনুষ্ঠানটা হচ্ছিল, একটা ছোট্ট ঘটনা বলি। ইংরেজি অনুষ্ঠানটা হওয়ার সময় বিএনপির একজন নেতা, উপদেষ্টা টাইপের, উনি আবার দেখলাম খুব আপত্তি করছিল। উনি, আমি এগুলি বইটা প্রশংসা করার পর উনি আমাকে ডেকে এখানে বসেছিল, আমার পাশে বসালো, বলে আমিও তো অনেক কিছু লিখেছি ওনার সম্পর্কে, একটা বই দুই এরকম। বইটা বের করে দিল, খুব ছোট বই। যাই হোক, ওইটার তুলনায় এটা কোনো রিসার্চের কোনো কম্পারিজন হয় না। ওনার ঘটনাটা কেন তুললাম, তার 1 মাস পরে দেখুন উনি আওয়ামী লীগে জয়েন করেছেন। তো উনি যিনি আওয়ামী লীগে জয়েন করেন 1 মাস পরে, তিনি কি বই লিখতে পারেন বুঝতেই পারেন। বইটা লিখেছিল হয়তো কোনো একটা বড় পদ পাওয়ার জন্য, এটা আমি ধরে নিয়েছি। মাহফুজুল্লাহ ভাইরা এরকম মানুষ ছিল না, আমরা এরকম মানুষ না। আমরা আমাদের বিশ্বাস স্বার্থ থেকে লিখি। মাহফুজুল্লাহ ভাই বইটা যখন লিখেছেন 2 পৃষ্ঠার গ্রন্থপঞ্জি, খেয়াল করে দেখেন। কিন্তু আপনি যদি ফুটনোট দেখেন, উনি 20 বছরের পত্রিকা রিসার্চ করেছেন, কমপক্ষে 20 বছরে, 1986 থেকে 2006। এরপরও এর আগেরও একটা বিচিত্র, একটা 1981 সালের বিচিত্র রেফারেন্স আছে। এত থরো রিসার্চ করে বইটা করেছেন। এটা একটা অমূল্য সম্পদ, শুধু বেগম জিয়ার জীবনী হিসাবে না, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের জীবনী হিসাবে এটা একটা অমূল্য। আমি মনে করি এই বইটা আরো অনেক আগে অনুবাদ হওয়া উচিত ছিল। বইটা অনুবাদ করতে 6 বছর কেন লাগলো, এটা যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করে গেলাম। কেন জিজ্ঞেস করলাম জানেন? কারণ আমার কাছে সবসময় মনে হয় আজকে যে দেশের মানুষের ভোটাধিকার নাই, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপর্যস্ত। আমরা একটা পরাজিত মানুষের মতো জীবন যাপন করি, মন খারাপ করে থাকি, বহু মানুষ হতাশ হয়। আমি যখন বাজারে যাই, সাধারণ মানুষজন আমাকে এমন সব কথা বলে, খুব দুঃখ লাগে তখন। জানেন, এমন কথাও বলে যে স্যার, একটা গ্রুপের নাম বলো, ধরে বদমাইশ গ্রুপ, যারা ব্যাংক লুটপাট করেছে, বলে এরা টাকা চুরি করলি কর, দেশে কিছু শিল্প কারখানা কর, তাহলে তো আমরা চাকরি পাই। টাকাটা বিদেশে না, সেখানে মাছ বিক্রি করে দেশে বলে কিছু কথা।